যে জামায়াতে ইসলামী ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে, সেই জামাতই এবার মাঠে নামালো একজন হিন্দু প্রার্থী। এটা কি আদর্শের পরিবর্তন, নাকি নির্বাচনী মহাকৌশল? জামাতে ইসলামী শব্দটির আক্ষরিক অর্থই হল ইসলামের সংগঠন বা ইসলামী দল। এই দলটির রাজনীতি গড়ে উঠেছে ইকামাতে দিন অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার আদর্শের উপর। পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশেই তারা শরিয়া আইন কায়েমের কথা বলে আসছে যুগের পর যুগ। কিন্তু সময় বদলেছে, রাজনীতি বদলেছে, আর বদলেছে জামাতের কৌশলও। গত ৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী খুলনার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করে। তার মধ্যে খুলনা ১ আসন ঐতিহাসিকভাবে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকা। এই আসন থেকে স্বাধীনতার পর থেকেই সাধারণত সংখ্যালঘু প্রার্থীরাই নির্বাচিত হয়ে এসেছেন। ঠিক এই জায়গাটিতেই ঘটল বিস্ময়কর ঘটনা। জামাতে ইসলামী মনোনয়ন দিল একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী কৃষ্ণ নন্দীকে। প্রশ্ন উঠল, যে দল ইসলামী আইন কায়েমের কথা বলে, সে দলে একজন হিন্দু প্রার্থী কিভাবে এলেন? আর জামাতো বা কেন তাকে বিশ্বাস করল? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন মানে হাতে সময় মাত্র ২ মাস। এই নির্বাচনকে সামনে রেখেই জামাত শুরু থেকেই অত্যন্ত হিসাবি চাল দিচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানে দলের সক্রিয় ভূমিকার পর থেকেই ভোটের মাঠে আলোচনায় রয়েছে জামাত। প্রথমে ৩০০ আসনের প্রার্থী দেওয়ার ঘোষণা, তারপর ধাপে ধাপে চূড়ান্ত প্রার্থী তালিকা। শুরুর দিক থেকে গুঞ্জন ছিল নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য এবার চমক থাকবে, এবং সেটাই বাস্তবে ঘটল কৃষ্ণ নন্দীর মনোনয়নের মাধ্যমে। কৃষ্ণ নন্দীর দাবি, তিনি হঠাৎ আসা কেউ নন। ২০০৩ সালে মাত্র ১,০০০ টাকা দিয়ে তিনি জামাতের ফর্ম পূরণ করে সদস্য হন। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার থাকায় জামাতের রাজনীতি দমনের মধ্যেই ছিল, তাই তার মতো হিন্দু জামাত সদস্যরা সামনে আসেননি। কিন্তু আওয়ামী লীগ এখন মাঠে নেই, তাই সবকিছু প্রকাশ্যে আসছে। তবে এই ব্যাখ্যা মেনে নিতে পারছেন না অনেক বিশ্লেষক। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন দাবি করেছেন, কৃষ্ণনন্দীর উল্লেখযোগ্য রাজনৈতিক তৎপরতার প্রমাণ পাওয়া যায়নি, বরং তিনি বলেছেন প্রতিবেশী দেশের একটি বিশেষ সংস্থার সঙ্গে কৃষ্ণনন্দীর যোগাযোগ রয়েছে। এমনকি বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্যদিকে রাজনৈতিক গবেষক শাহ আব্দুল হালিম বলছেন, জামাত ইসলামী যদি সত্যি আধুনিক ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হতে যায়, তাহলে তাদের ৩টি শর্ত পূরণ করতে হবে। ১. আন্তর্জাতিক আস্থা অর্জন। ২. দলীয় কাঠামোর আধুনিকায়ন। ৩. রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করা। তার মতে এই ৩টি পূরণ না হলে জামাতের দীর্ঘমেয়াদী টিকে থাকাই কঠিন। এখানেই আসে বড় প্রশ্ন, কৃষ্ণনন্দীর মনোনয়ন কি এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অংশ, নাকি এটা শুধুই ভোটের অঙ্ক? একদিকে জামাত বলে নারীদের ওপর পোশাক চাপানো হবে না, কিন্তু বাস্তবে দলীয় কার্যক্রমে নারীদের জন্য কঠোর পর্দানীতি, কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে নারীদের অনুপস্থিতি, এই বৈষম্য আজও বহাল। এখন পর্যন্ত কোনো নারী প্রার্থীকেই মনোনয়ন দেননি জামাত, বরং প্রথম চমক হিসেবে দেওয়া হলো একজন হিন্দু প্রার্থী। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, জামাতে ইসলামী যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, তাহলে একজন হিন্দু প্রার্থী কি সেই আদর্শ বহন করতে পারবেন? তিনি নির্বাচিত হলে কি তার হিন্দু ভোটারদের সামনে শরিয়া আইনের পক্ষে দাঁড়াবেন? এই প্রশ্নগুলোর জবাব তাকেই দিতে হবে ভোটের মাঠে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া। সংখ্যালঘু ভোট সাধারণত আওয়ামী লীগের ঝুলিতেই যেত। সেই ভোটের একটা অংশ যদি জামাত ভাগিয়ে নিতে পারে, তাহলে এটাই হতে পারে জামাতের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য। সেই হিসাবেই কি কৃষ্ণনন্দীর এই মনোনয়ন? ঘটনা যাই হোক, একটি বিষয় এখন নিশ্চিত, এই মনোনয়ন শুধু খুলনার রাজনীতিই নয়, পুরো জাতীয় রাজনীতিতেই এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি আদর্শের পরিবর্তন, নাকি শুধুই শক্তিশালী এক নির্বাচনী চাল? এর চূড়ান্ত উত্তর দেবে সময়। আপনার মতে জামাতের এই সিদ্ধান্ত কি সত্যিই রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রমাণ, নাকি শুধুই ভোটের হিসাব?
কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।